নাজমিন বেগম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছেন দরজার পাশে। কামরুল সাহেব পানির মগ আর বালতি নিয়ে রহিমা কাকি বসে আছেন। টুনি এ ঘরে আসবে না, তার আবার অসুস্থ মানুষে অ্যালার্জি। বাকি শুধু রোস্তম মিয়া, সেও এসে যাবে কিছুক্ষণের মধ্যে, তাহলেই পরিপূর্ণ। রাইম চোখ খুলে তিন্নিকে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে। তিন্নি মেয়েটা বলতে গিয়ে বলতে পারে না, বাবা আমি রামিমের সাথে থাকতে চাই, ওকে বিয়ে করতে চাই। রামিম কিন্তু ঠিকই বলছিল, কেউ মানেনি। না তিন্নি, না কামরুল সাহেব, মানিয়ে নেওয়াটাই ভালো। তবে রামিমের কি হবে? ছেলেটার কষ্ট সবচেয়ে বেশি কষ্ট পায় তিন্নি। একবার কি বলা যায় না, রামিম তোকে অনেক ভালোবাসি, তোর থেকেও বেশি, নিজের থেকেও বেশি। আমাকে নিয়ে চলে যাও অনেক দূরে, যেখানে কোনো সমাজ নেই, কোনো মানুষ, যেখানে কেউ জানবে না তুই আর আমি দুজন ভাই বোন। রামিম ঘুমিয়ে ঘরে বলে উঠে, তিনি চল পালাই, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার না হলে আমার জীবন বৃথা। তিনি শব্দ করে কাঁদে। কামরুল সাহেব দরজা ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। রহিমা কাকি আঁচলে মুখ থেকে বেরিয়ে যায়, নাজমিন বেগমও চলে যান। এই সময়টা একান্তই দুজনের। রামিম তিন্নি তিন্নি সহ্য করতে পারবে না। কয়েক ফোঁটা পানি গাল বেয়ে রামিমের ঠোঁটের উপর এসে পড়ে। নোনা পানির স্বাদ পায় রামিম, তবে সে গভীর ঘুমে আচ্ছন্ন। এসবের কিছু মনে থাকবে না তার। যদি ঘুমিয়েও মানুষ দেখতে পেত, তবে লুকানোর কিছু থাকতো না। আপন মানুষটা যে তার মুখের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে সেটা জানতো। মাথার পাশে বসে কান্না করা চাইতে মনে হয় ভালোবাসে বলাটা বেশি সহজ ছিল। শুধু রামিম, তিন্নি নয়, ভালো নেই এই পরিবারে কেউ। সেই হাসি, ঠাট্টা, আনন্দ কোনোটাই নেই। মানুষগুলো কেমন যেন মৃত। এই মানুষগুলো আচরণ পরিবর্তন এসেছে টুনিরও। আগের মেয়েটা অনেক দুষ্টুমি করত, এখন গম্ভীর থাকে। আসলে ছোটরা বড়দের দেখেই শিখে। এই মেয়েটাই হয়তো বড় হয়ে একদিন বলবে প্রেম ভালোবাসা ভালো না, এসব করলে মানুষ মারা যায়। বাইরে ভিতরে তারপর চশমাটা খুলে আড়ালে চোখ মুছে ভাববে রামিমার তিন্নির কথা। বড় আজব লাগে তাই না? পৃথিবীর নিয়মটাই এটা। নাও পৃথিবী না প্রকৃতি। রামিমের ঘুম ভাঙে, উঠে বসে সে। রুমটাতে একটা বাজে রকম গন্ধ আসছে, সহ্য হচ্ছে না। তবে ক্ষণিকের পরে বুঝতে পারলো তার মুখ থেকে বেরোচ্ছে গন্ধটা। মাথা ঝিমঝিম করা গন্ধ, মাদকতা গন্ধ এমনই। পাশে বসে দেখে তিন্নি পাশের বিছানায় মাথা রেখে আধশোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। মেয়েটা তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, এই গন্ধটা কিভাবে সহ্য করছে কে জানে। রামিম রুম স্প্রে মেরে তিন্নির গালে হাত রাখে। একটা চুমো আজ খেতেই হবে, নইলে ইচ্ছেটা অপূর্ণ থেকে যাবে রামিমের। যদিও অবৈধ, তবে বৈধ কিছু তো কেউ মানলই না। এইটুকু ক্ষতিকে রামিম তিন্নির কপালে একটা চুমো খায়, দীর্ঘ একটা চুমো। দম নেয় না রামিম, শ্বাস বন্ধ করে রাখে আর ভাবে যদি এভাবে মৃত্যু হয়ে যেত তবে কতই না ভালো হতো। দম ফুরিয়ে যায়, না চাইলেও নিঃশ্বাস নেওয়া হয়, অথচ এভাবে শ্বাস বন্ধ করে শেষ নিঃশ্বাসটা ফেলতে পারলে সব দুঃখ ঘুচে যেত। রামিম ব্রাশ হাতে নেয়, আরেকবার তিন্নির দিকে তাকিয়ে মুচকি হাসি। এ হাসি আনন্দের নয়, শত বেদনার মিশ্রিত। না পাওয়ার হাসি, এ হাসি বিজয়ের নয়, কিছু মানুষের মন রক্ষাতে পরাজয় স্বীকার করা হাসি। ওয়াশরুমে যেতে তিনি চোখ মুছে। ঘুমায়নি সে, জেগেই ছিল। ভালোবাসাটা মিথ্যা নয়, মিথ্যাই সমাজের নিয়ম। দুটো মানুষ এতটাই ভালোবাসে নিজেদের, কিন্তু সমাজ সমাজ বলে ভাই বোন আবার ভালোবাসা কিসে? পৃথিবী ধ্বংসের সময় হয়েছে, নইলে কি এসব দেখতে হয়? কিন্তু পৃথিবীতে যে অহরহ পরকীয়া হচ্ছে, একজনের বউ 10 জনের সাথে শারীরিক সম্পর্ক করছে, আবার একজনের স্বামী কত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক আবদ্ধ হচ্ছে। সমাজ একটা নিষিদ্ধ নয়, গোপনে সবই চলছে। আর এদিকে ভাই বোন না হওয়া সত্ত্বেও দুটো মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সাজাটা দেওয়া হচ্ছে। তিন্নি মেয়েটার খুব ইচ্ছে হচ্ছে রাহিম নিয়ে পালানোর। কাল বিয়ে, আজ এসব চিন্তা ভাবনা কোনোভাবেই মাথা থেকে নামাতে পারছে না তিন্নি। মায়া বেড়ে গিয়েছে ছেলেটার প্রতি। তিন্নি ভাবে শেষ মুহূর্তে একটা অলৌকিক কিছু হতো, মিলে যাক দুজনে। রাত হয়েছে, বাড়ি ভর্তি মেহমান, সবাই নিচে আড্ডা দিচ্ছে। কত আনন্দ করছে সবাই। কামরুল সাহেবকে দোতলা থেকে লক্ষ্য করে নাই।
সেও অনেক খুশি, সবার খুশি মাটি করে দিয়ে তিন্নিকে নিয়ে পালাবে না সে। এই পরিবারের হাসি খুশিটা বজায় থাকুক, রাইম না হয় সবার হাসির কারণ হয়ে নিজে কেঁদে যাবে। তবে এ বাড়িতে কয়েকজন মানুষ মুখে হাসি নেই, রোস্তম মিয়া, নাজনীন বেগম আর রহিমা কাকি। তিন্নি তো ভীষণ ব্যস্ততা, শাড়ি গহনা আর নানা রকম জিনিস নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে। এত মানুষের মাঝেও রাহিম আজ একা। একটাই একাকিত্ব, আশেপাশে পুরো পৃথিবী থাকলেও যখন মনে হয় আমি একা, আসলেই একাকিত্ব। খালাতো ভাই বোনরা এসেছে, রাহিমকে জোর করে ছাদে নিয়ে গেল। মদ্যপান এই বাড়িতে নিষিদ্ধ নয়। কোনো বড় অনুষ্ঠানের সময় বিলেত থেকে আনানো হয় কয়েক বোতল। এবারও এসেছে, তারই ২ বোতল নিয়ে ছাদে গেট লাগিয়ে দিল শোভন, অনিক, রাহাত। এই ছেলে তিনটাকে রাইমের খুব একটা পছন্দ নয়, তবে আজ বড় আপন মনে হচ্ছে। ওরা তিনজনে ১ বোতল খুলে, রাইম একটা খুলে। শোভন অবাক না হয়ে পারল না। আগেরবার যখন এসেছিল তখন হাফ গ্লাস খাওয়ার আগে পড়ে গিয়েছিল রাইম, আজ পুরো বোতল খুলে নিল। এইসব ভাবার সময় নেই, নেশার জিনিস সামনে রেখে এত কিছু ভাবতে হয় না। সব ভাবনা দূর করার জন্যই তো এসব। গুড়গুড় করে মেঘ ডাকে। হঠাৎ বৃষ্টি নামলে ভালোই হয়। রাইম ছেলেটার চোখে পানি, কেউ দেখে না। মাথা ভারী হয়ে আসে চারজনের। ছাদে চার হাত পা ছড়িয়ে চারজন চারদিকে শুয়ে আছে, আর মনে অব্যক্ত কথাগুলো গড় গড় করে বলে যাচ্ছে এক একজন। নেশার ঘরে মানুষ সত্য কথা বলে, তবে সকাল হলে এসব কিছু কারোর মনে থাকবে না। সকাল হয়, রন্টি মামা বউ সহ এসেছে। রামিম আরেকবার কামরুল সাহেবের দরজায় কড়া নাড়ে। হাসি মুখে দরজা খুলে দেয় কামরুল সাহেব। কিছু লাগবে বাবা? হ্যাঁ বলো। আমার তিন্নিকে চাই। পায়ে ধরে ফেলে রাইম। আজ না হলে কোনোদিন নয় বাবা, দুটো মানুষের জীবন নষ্ট করে দিও না। তিনি কখনো ভালো থাকবেন আমাকে ছাড়া। কামরুল সাহেব রাগান্বিত কণ্ঠে জবাব দেয়, তিনি কখনো বলেছে তোমাকে ও আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে আর সুখে থাকবে? তিন্নি বলেনি তবে? পা ছাড়, এটা কখনোই সম্ভব না। তিন্নি এসে দাঁড়ায় কামরুল সাহেবের পাশে। সেও জবাব দেয়, রাইম, এসব পাগলামি করে লাভ নেই। আমি তোকে ভাইয়ের মতোই দেখছি সবসময়। বিয়েটা ভাঙিস না। আমি হাত জোর করছি তোর কাছে। অবাক হওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকে না রাইমে, যার জন্য নিজের আত্মসম্মান যে সব ভুলে এসে দাঁড়ালো। সে বলল ভাইয়ের মতো দেখে, আর কিছু বলার থাকতে পারে না তার। তিনি বেশিক্ষণ দাঁড়ায়নি সেখানে, কথাটি বলে রুম থেকে চলে গেছে। আজ কান্না করার উপায় নেই, বাড়ি ভর্তি মানুষ। কিছুক্ষণ পর হয়তো ছেলেপক্ষের লোকেরা চলে আসবে। হতে পারে কিছু মানুষের জীবনের সমাপ্তি আজই। হঠাৎ করে বাড়িটা হইচই মেতে উঠল। সাউন্ড বক্সের সাউন্ডটা আরো বেড়ে গেল। সবাই দৌড়ে গেল গেটের সামনে। ছেলেপক্ষের লোক চলে এসেছে। কামরুল সাহেব এতটা অবুঝ নয়। তিনিও যে রাইমকে চায় সেটা তার অজানা নয়, তবুও সে কিছু বলছে না। এখন আর সময় নেই, বিয়েটা হতেই হবে, না হলে যে মান সম্মান কিছুই থাকবে না তার। এদিকে মানতে কষ্ট হলেও সত্যি তিনি কাঁদছে না। তার কান্না পাচ্ছে ভীষণ, তবুও কাঁদছে না। এত সুন্দর করে সেজেছে সে, সব নষ্ট হয়ে যাবে যে। আসলে মেয়ে মানুষের বোঝা কঠিন। রাইম শেষবারের মতো তিন্নি রুমে আসে। চোখের দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় তিনি। তিনি বল, চল পালাই। কেউ মেনে নিবে না আমাদের। আমি জানি তুই আমাকে ভালোবাসিস। কেন এমন করছিস? রাইম, আমি তোকে ভালোবাসি না। এই পরিবার শুধু আমি আব্বুকে ভালোবাসি। তার কথা অমান্য করতে পারবো না আমি। আমি কথাটা শেষ করতে দেয় না তিনি। রামিমকে বের হয়ে যেতে বলে। অসহায়ের মতো রামিম তাকায় তিন্নির দিকে। আর সে ব্যর্থ, কারো কাছে মূল্য নেই রাইমের ভালোবাসা। না বুঝলো কামরুল সাহেব, না বুঝলো তিন্নি, তবে থেকে কি হবে? পৃথিবীতে তার আপন বলতে পরিবারের লোকগুলোই, তারা সবাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ কিছু বুঝছে না। রাইম অনেক কষ্ট হচ্ছে। দরজার পাশে দাঁড়িয়ে কামরুল সাহেব তাদের কথোপকথন শুনছে। তবুও সে সিদ্ধান্ত অটল। দুটো মানুষ যে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। তাই শুধু বাইরেরটা ঝলমল করছে সেটা দেখছে তিনি। বিয়ের কাজ চলছে, আশেপাশে অনেক মানুষ, কিন্তু তিনি চোখ জোড়া একজন খুঁজে চলছেন। কিন্তু রাইম তো নেই। সে তো এতটা শক্ত নয় যে নিজের চোখে দেখতে পাবে না। মেয়েটাকে বড্ড ভালোবাসে যে রাইম। রাইম কোথায় তা কেউ জানে না, স্বয়ং লেখকও জানে না। এই সময় কামরুল সাহেবের মনে কি চলছে কে জানে, তবে তিন্নির চোখে ঝাপসা হয়ে আসছে।
সে বারবার তাকাচ্ছে এদিক ওদিক। কোথাও রাইম নেই। কাজী সাহেব এসেছে বিয়ে পড়াতে, বারবার বলছে কবুল বলতে। সেদিকে তিনি কোনো ভ্রুক্ষেপণ নেই। চোখের সামনে ভেসে উঠে পুরানো স্মৃতিগুলো, মনে পড়ে যায় রাইমের কথাগুলো। উঠে দাঁড়ায় তিনি। বিয়েটা করছে না সে। কামরুল সাহেব সামনে গিয়ে বলে, বাবা আমি বিয়েটা করতে পারবো না, এর চাইতে যে মরে যাওয়া ভালো। কামরুল সাহেব কিছু বলে না, তবে সে নিজেও জানে না। কেন জানি তার ঠোঁটের কোণে অস্ফুট একটা হাসি চলে আসে। তিনি দৌড়ে রাইমের রুমে। বাইরে থেকে দরজা নক করে তিনি। দরজা খুলে না, ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তবে ঘরে রাইম নেই। বিছানার উপর পড়ে আছে একটা চিরকুট। তিনি বিছানা বসে চিরকুটটা হাতে নেয়। ওদিকে বাড়ির হইচই থেমে গেছে। ছেলেপক্ষের লোকজন রাগ করে নানান কথা বলে চলে যাচ্ছে। যাবেই না বা কেন? এত কিছুর পর মেয়ে বলে বিয়ে করবে না। হঠাৎ তিনি বুক ফেটে ওঠে। হাত থেকে কাগজটা পড়ে যায় দরজার পাশে। এসে দাঁড়ায় কামরুল সাহেব। তিনি অপারগত, কোনো কথা বলছে না, তবে বুঝতে পারছেন সবই। তিনি খুশি, কারণ অনেক ভাবার পর তিনি বুঝতে পেরেছেন রাইম আর তিনি দুজন দুজনার পরিপূরক। এরা একে অপরের ছাড়াই কেউ ভালো থাকতে পারবে না। কি আসে যায়, সমাজ কি বলো তাতে? বাঁচতেই আর কয়দিন। ছেলে মেয়ের মুখে যদি হাসি নাই দেখতে পেল, তবে কিসের ভালো থাকা এই পৃথিবীতে? তিনি থম মেরে বসে আছে, কোনো কথা বলছে না। কামরুল সাহেব চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে। প্রিয় বাবা, আশা করি ভালো আছো। অবশ্য তোমার ভালো থাকা জন্য আমি চলে যাচ্ছি। আমি জানি এতক্ষণে তিন্নি বিয়েটা হয়ে গেছে। তুমি এবার খুশি তো বাবা? জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলিনি আমি। তবে তুমি কখনো আমাকে আদর করনি। সারাটা জীবন আমাকে অবজ্ঞা করে গেছো। মনে আছে তোমার? তুমি তিন্নিকে কোলে করে নিয়ে স্কুলে যেতে, আমি পাশে তোমার শার্টের কোনায় চোখ মুছতাম। তোমার হাতে আঙুল ধরেও কোনোদিন স্কুলে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি বাবা। মনে পড়ে কি? তুমি রোজ খাবার টেবিলে বসে তিন্নিকে খাইয়ে দিতে। জানো, আমার খুব ইচ্ছে হতো তোমার হাতে খাবো, কিন্তু সেটাও কোনোদিন হয়ে ওঠেনি। আমি অসহায়ের মতো শুধু চেয়ে দেখতাম। তখন এত কিছু বুঝতাম না, তবে একটু বুঝতাম তোমার আমাকে পছন্দ না। তুমি রোজ অফিস থেকে ফেরার সময় তিন্নির জন্য চকলেট আনতে। কই, কোনোদিন তো আমাকে চকলেট দাওনি। কখনো তো অফিস থেকে ফিরে আমাকে কোলে তুলে একটা চুমু খাওনি। সবসময় তিন্নিকে আদর করছো। আমি ওর আশেপাশে থাকতাম যাতে আমাকে একটু আদর করো। কি দোষ ছিল আমার বাবা? কেন এমন করতে? তারপরে একটু বড় হলাম, বুঝতে শিখলাম তোমার আমাকে পছন্দ নয়, আমি তোমার থেকে দূরে থাকতাম। তখন কষ্ট হতো, কখনো মুখ ফুটে বলতে পারিনি। আজ বললাম, কারণ এটাই শেষ কথা বাবা। এত কিছু পরও না হয় আমি তোমাকে ভালোবাসতাম, তাই তিন্নি ব্যাপারটা বলেছিলাম তোমাকে। ভেবেছিলাম হয়তো এই ইচ্ছাটা পূরণ করবে। আর তিন্নি তো হয়তো বিয়ে হয়ে গেছে। যাই হোক, তোকে অনেকটাই ভালোবাসতাম। মনে পড়ে একদিন স্কুল থেকে আসার সময় তোর পায়ে কাটা বিঁধেছিল। আমি সেদিন নিজের পা ব্লেড দিয়ে কেটে তোর সাথে ঘুরিয়ে হেঁটেছিলাম। তোর কাছে কাছে থাকতাম সব সময়, কারণ তোকে আমি ভালোবাসতাম। কখনো বলা হয় তবে বাসতাম। তুই আর বাবা দুজনের কাছেই গিয়েছি আমি। কেউ বুঝিসনি আমার কষ্টটা। তুইও স্বার্থপরের মতো একা করে ফেললি আমাকে। যাই হোক, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর পারলে পাগলটাকে ভুলিস না। আমি কোথায় যাচ্ছি জানি না। হয়তো এটাই এই পৃথিবীতে আমার শেষ দিন। তবে এইটুকু বলতে পারি, আমি মরে গেলে আমার লাশটা ওই কামরুল সাহেব দেখতে পারবে না। তার কাছে মান সম্মানটা সবার আগে। আম্মুকে দেখে রাখিস, আর টুনিকে লেখাপড়া করাবি, ওকে উকিল বানাবি। আমার শেষ আবদারটা রাখিস। জানি এখন আর ভালোবাসি বলাটা অধিকারটা নেই, তবু বললাম ভালোবাসি। আপাতত পরিবেশ শান্ত। কামরুল সাহেব আজ কাঁদবেন, বেশ আয়োজন করেই কাঁদবেন। তিন্নি মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নাজমিন বেগম শব্দ করে কান্না করছে। এ বাড়িতে আর কোনোদিন সুখ আসবে না। বাড়িটা আজ মরে গেল। রামিম চলে গেছে 2 বছর হলো। তিন্নি এখনো দরজার পাশে বসে থাকে। রাইম ফিরবে বলে। সত্যি কি ফিরবে? ছেলেটাকে হারিয়ে কামরুল সাহেব ভালো থাকতে পারেনি। মেয়েটাও এই অবস্থা দেখে তিনি আর নিতে পারছে না। তাই ইচ্ছে হয় মাঝে মাঝে সবাইকে ছেড়ে চলে যেতে। এই পরিবারটাকে নিজ হাতে হত্যা করেছেন তিনি। তিনি রোজ কল্পনা ভাবে রাইম আসবে, এসে দরজা নক করবে। সে খুলে দিতেই তিন্নিকে জড়িয়ে ধরবে
রাই। রাত হলো, লাইট চালিয়ে ঘুমানোর অপরাধে কান মলে দিল। খাবার টেবিলে বসে পা ছোঁয়াছুঁয়ি প্রতিযোগিতা হবে। বিকেল হলে ছাদে বসে আড্ডা দেওয়া হবে। আর একটা মেয়ে হবে, তাদের নাম হবে সুকন্যা। মেয়েটাকে নিয়ে প্রথম রাইম যাবে জিরো বাবার কাছে। তিনি কিছুটা রাগ করবে, তবে আবার রাগ কমে যাবে মেয়েটার হাসিতে। রাত হলে মেয়েটাকে পাশে রেখে মেয়ে বাবার বুকে মাথা রেখে ঘুমাবে তিনি। এরকম শত কল্পনা তার দিন কাটছে। রাইম আসবে, অবশ্যই একদিন আসবে। সত্যি কি আসবে, নাকি দেওয়াল ভাঙতে না পেরে দেওয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে রামিম? হয়তো রামিম আসবে, হয়তো বা না। এ গল্পের সমাপ্তি স্বয়ং লেখকও জানে না। কিছু গল্প চলতে থাকুক এভাবে, আমি যে সমাপ্ত লিখি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামতটি লিখবেন।